আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে সপ্তম শ্রেণীর দ্বিতীয় ক্লাস হিসেবে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। বার্ষিক পরীক্ষার একটি অধ্যায় নিয়ে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র সেই ছেলেটি কোনো গল্প নয়, এটি একটি নাটিকা, নাটকের একটি ছোট অংশ যাকে আমরা বলি নাটিকা। এটি সচরাচর কোনো গল্প প্রবন্ধের মতো নয়। এখানে সমাজের বাস্তব কিছু চিত্র লেখক তার লেখনের মাধ্যমে, সুন্দর উপস্থাপনার মাধ্যমে, মঞ্চ নাটকের মতো এইভাবে তিনি সমাজের কিছু সমস্যা তুলে ধরেছেন। তো সেই ছেলেটি নাটিকাটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন আমাদের জনপ্রিয় লেখক, নাট্যকার, অভিনেতা মামুনুর রশীদ। সেই ছেলেটির নাটিকাটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন কিছু শিশু রয়েছে, কিছু মানুষ রয়েছে যাদের প্রতি আমাদের সবার মমত্ববোধ জাগ্রত হওয়া উচিত। এটা প্রকৃতি প্রদত্ত থেকে অথবা শিশুকাল থেকে যে শিশুদের কোনো দোষ থাকে না, তারা নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, অথচ আমাদের বর্তমান সমাজে অনেক ক্ষেত্রেই লাঞ্ছিত হতে হয়, বঞ্চিত হতে হয়, তাদের প্রতি মূলত মমত্ববোধ জাগ্রত করার জন্য লেখক মামুনুর রশীদ তোমাদের সামনে সুন্দরভাবে সেই ছেলেটি নাটিকাটি উপস্থাপন করেছেন। আমরা ক্লাস করার সুযোগ পেলে বিগত সময়ের মতো এবারও আমরা নাটিকাটি তোমাদের মাধ্যমে মঞ্চস্থ করে বা নাটিকাটি নাটক আকারে অভিনয়ের মাধ্যমে প্রদর্শন করার সুযোগ পেতাম। যেহেতু এই বছর করোনাকালীন পরিস্থিতিতে আমাদের সেটি সম্ভব হচ্ছে না, সেই জন্য আমরা শুধু মূল বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। তো সেই ছেলেটি নাটিকা গল্পে যাওয়ার পূর্বে আমরা মামুনুর রশীদ সম্পর্কে একটু জেনে নিতে চাই। লেখক পরিচিতি, জন্ম 1948 সালের 29 ফেব্রুয়ারি। মজার বিষয়, 29 ফেব্রুয়ারি কিন্তু প্রতি বছরই ঘুরে ঘুরে আসে না, এটি লিপ ইয়ারে বা অধিবর্ষে বা 4 বছর পর পর 29 ফেব্রুয়ারি হয়। তাহলে মামুনুর রশীদ ইচ্ছা করলেই কিন্তু প্রতি বছর জন্মদিন পালন করতে পারবেন না, 4 বছর পর পর তাকে পালন করতে হবে। তো মনে রাখার একটা সুন্দর সুযোগ যে 1948 সালে 29 ফেব্রুয়ারি, যা সচরাচর কম হয়ে থাকে। জন্মস্থান টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলার ভাবন দত্ত গ্রামে। যদিও বইতে স্পষ্ট করে এভাবে বলা নেই, তোমরা যদি গুগলে সার্চ দাও মামুনুর রশীদ সম্পর্কে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবে। তাহলে জন্ম হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ভাবন দত্ত গ্রামে। পেশা হিসাবে যেহেতু তিনি নাটিকা আকারে আমাদের সামনে একটি বিষয় তুলে ধরেছেন, তার কাজই হচ্ছে এগুলো: নাট্যকার, অভিনেতা, নির্দেশক এবং নাট্য প্রযোজক, এটাই হচ্ছে তার পেশা। উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আমরা পেয়েছি ওরা কদম আলী, ওরা আছে বলি, ইবলিশ এবং গিনিপিগ। তার 72 বছরের কর্মজীবনে তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তো আমরা মোটামুটি এই ছিল আমাদের লেখক পরিচিতি সম্পর্কে স্পষ্ট ধারণা। তিনি এখনো বেঁচে আছেন এবং বিটিভিতে তিনি বেশি বেশি করে নাটকগুলো করে থাকেন। আমরা অনেক সময় মামুনুর রশীদের নাটক দেখে থাকি এবং তিনি অভিনয় করে থাকেন। যদি তোমরা খেয়াল করো তাহলে অবশ্যই তাকে চিনতে পারবে। তো আমরা চলো এবার লেখক পরিচিতি থেকে চলে যাই সেই ছেলেটি যে নাটিকা, সেই নাটিকা চরিত্রে কতগুলো গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। প্রথম চরিত্র হচ্ছে আর্য। আর্য হচ্ছে সেই ছেলেটি নাটিকার একটি প্রধান চরিত্র। আর্য হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশু। জন্ম থেকে তার পা সরু বা চিকন, সে বেশি দূর হাঁটতে পারে না। হাঁটতে গেলে সে অবশ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তার পা দুর্বল হয়ে যায়।
তার বন্ধু বান্ধবের সাথে যখন সে স্কুলে বা অন্য কোথাও যেতে চায়, কিছু দূর হাঁটাহাঁটি করার পর সে বসে পড়ে, কারণ সে একটি পায়ে শক্তি পায় না। মূলত তাকে কেন্দ্র করে আমাদের এই নাটিকা, তার প্রতি মমত্ববোধ জাগ্রত করার জন্যই তার বন্ধু বান্ধব, তার প্রতিবেশী, তার সমাজ, তার শিক্ষা প্রতিষ্ঠান, তার বাবা মা, এগুলোর প্রতি কি আচরণ হওয়া উচিত আর্যের প্রতি, সেগুলোর জন্যই মূলত আজকের এই নাটিকা। আর্য হচ্ছে তাহলে আমাদের এই প্রধান চরিত্র। সাবু ও সোমেন, এই দুটি প্রধান চরিত্র, এরা হচ্ছে আর্যর বন্ধু। এরা একসাথে গ্রাম থেকে, একটা গ্রামের স্কুলে পড়াশোনা করে, গ্রাম থেকে স্কুলে যায়। কিছু দূর যাওয়ার পর আর্য রাস্তায় বসে পড়ে। তার কারণ হিসাবে সে বলে যে আমি আজকে স্কুলে যেতে পারবো না, কারণ আমি আর হাঁটতে পারছি না। সাবু বেশিরভাগ সময় দেয় আর্যকে, মাঝে মাঝে খুব বিরক্ত হয়, কারণ ওর জন্য দেরি করলে, স্কুলে যেতে দেরি হলে, ক্লাসের ঘন্টা যখন পড়ে যায়, তখন আবার টিচার সাবু ও সোমেনকে গালাগালি করে, গালিগালাজ করে, শাস্তি দেওয়ার চেষ্টা করে। এই জন্য ওর প্রতি দরদ থাকা সত্ত্বেও অনেক সময় ওকে রেখে চলে যেতে হয়। লতিফ স্যার, এই নাটিকার একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে লতিফ স্যার। তিনি যখন ক্লাস নেন, ক্লাসের ফাঁকে যখন আর্যকে দেখতে পান না, তখন তার বন্ধুদের কাছে বা ক্লাসে আর্য সম্পর্কে জানতে চান। তখন সাবু, সোমেন এবং তার বন্ধুরা বলে স্যারকে জানায় যে আর্য আমাদের সাথে স্কুলে আসছিল, কিন্তু তার পা নাকি দুর্বল, তার পা নাকি অবশ হয়ে যায়, সে হাঁটতে পারে না, সে বসে পড়েছে পলাশতলী আম বাগানে একটি গাছের নিচে বসে আছে, আমরা ওকে রেখে চলে এসেছি। তখন লতিফ স্যার আরো জানতে চান, তোমরা তাহলে এই খবরটি আগে জানাওনি কেন? তখন তিনি দায়িত্ব নিয়ে তার বন্ধু বান্ধব সহ লতিফ স্যার পলাশতলীর আম বাগানে গিয়ে আর্য সম্পর্কে জানতে চায় এবং গিয়ে দেখে সত্যি সত্যি সে এখানে গাছের নিচে বসে আছে এবং মন খারাপ করে, কারণ আর্যর মনে অনেক কষ্ট। সবাই স্কুলে চলে গিয়েছে, কাউকে পায়নি দেখে রাস্তা দিয়ে আইসক্রিমওয়ালা যাচ্ছে, তার সাথে কথা বলে, কিন্তু সে স্কুলে নিয়ে যেতে চায় না। হাওয়ার মিঠাইওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছে, তার সাথে কথা বলে তাকে স্কুলে নিয়ে যেতে বলে, সেও নিয়ে যায় না। এই জন্য মনের দুঃখে আবার সে পাখি, চাঁদ, এগুলোর সাথে সে কথা বলে, ময়না পাখি, শালিক পাখি, এদের সাথে কথা বলে, মেঘের সাথে সে কথা বলে। মেঘকে সে বলে যে আমাকে তুমি তোমার উপরে ভর করে আমাকে স্কুলে নিয়ে যাও, আমি স্কুলে যেতে চাই, আমি তো হাঁটতে পারি না। এই সব কথা তার মনের ভিতরে থেকে যায়। লতিফ স্যার তার পায়ের অবস্থা দেখে তিনি নিশ্চিত হলেন এটি হচ্ছে একটি রোগ, এবং স্টুডেন্টদের সাথে নিয়ে তাকে সবাই মিলে স্কুলে নিয়ে যান এবং পরবর্তীতে তার চিকিৎসার ব্যবস্থা করেন। আমাদের আরো একটি চরিত্র হচ্ছে এখানে আইসক্রিমওয়ালা। আইসক্রিমওয়ালা এখানে ছাত্রদের লেখাপড়ার প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করার জন্যই, ছাত্ররা যে লেখাপড়ার প্রতি অনেক সময় নেতিবাচক মনোভাব পোষণ করে, তার প্রশ্নের উত্তরে এই আইসক্রিমওয়ালা চরিত্রটি আবির্ভাব হয়েছে। যখন আর্য যখন পলাশতলীর আম বাগানে বসে থাকে, তখন আইসক্রিমওয়ালা রাস্তা দিয়ে যায়। আইসক্রিমওয়ালাকে তখন সে বলে যে ভাই তুমি কি স্কুলের দিকে যাবে কিনা, যদি যাও তাহলে আমাকে নিয়ে যাও। কিন্তু আইসক্রিমওয়ালার ধারণা যে আর্য স্কুল ফাঁকি দিচ্ছে, আর্য স্কুলে যাবে না, এই জন্য স্কুল ফাঁকি দেওয়ার জন্য এখানে সে বসে আছে। এই জন্য আইসক্রিমওয়ালা তার নিজের অভিজ্ঞতা আর্যর সাথে শেয়ার করে যে তুমি এইভাবে স্কুল ফাঁকি দিও না, স্কুল ফাঁকি দেওয়া ভালো না। আজকে আমি স্কুল ফাঁকি দিয়েছি বলে আমাকে এইভাবে আইসক্রিম ফেরি করে করে আমাকে জীবন চালাতে হয়, আইসক্রিম বিক্রি করে জীবন চালাতে হয়। অর্থাৎ পড়াশোনা না করলে যে তার মতো অবস্থা হবে, এগুলো বোঝানোর জন্য আইসক্রিমওয়ালার চরিত্রটি এখানে উপস্থাপন করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, মূলত আরো যদি আমরা বইটি ভালো করে পড়ি, তাহলে আমরা জানতে পারবো যে আর্যর মূল সমস্যাটি কোথায়, তার বন্ধু বান্ধব কিভাবে তাকে সাহায্য করেছে, আইসক্রিমওয়ালার সাথে আর্য কি কথা বলেছে, এবং লতিফ স্যার
তাকে জানতে চায় যে তোমার এই অবস্থা কতদিন থেকে। আর্য তখন বলে, স্যার আমার ছোটবেলা থেকে এই সমস্যা। তখন বলেছে যে তোমার মা বা বাবা এগুলো কেউ জানে না? কয় হ্যাঁ জানে। বলছে জানে, কিন্তু মা শুধু জানে, বোঝে, কিন্তু কিছু বলতে পারে না, শুধু কাঁদে। কারণ মা হয়তো জানে তার অসুখটা কি, কিন্তু সেগুলো সারিয়ে তোলার মতো, রোগটাকে সারানোর জন্য তার যে সক্ষমতা প্রয়োজন, তার যে অর্থের প্রয়োজন, সেই অর্থটি আর্জুন মায়ের কাছে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা আজকের এই সেই ছেলেটি নাটিকার যে মূল বিষয়বস্তু সেগুলো তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমি আবার একটু বলতে চাই যে এই নাটিকার মূল বিষয় হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি মমত্ববোধ জাগ্রত হওয়া। বড়রা যাতে এই ধরনের কোনো শিশুকে বা সন্তানকে দেখলে তাদের প্রতি সুবিচার করেন, তাদের প্রতি সদয় হন, তাদের বিভিন্ন সাহায্য সহযোগিতায় তারা এগিয়ে আসেন। তো এই ছিল আমাদের মূল বক্তব্য। আমরা এই বক্তব্যের আলোকে বইটি তোমরা আবার ভালোভাবে পড়বে। পড়ার পর তোমরা যদি ভালো করে পড়ো, তাহলে আমি কিছু বাড়ির কাজ তোমাদের দিতে চাই। সেই বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই করতে পারবে। এখানে দেখো আমি বাড়ির কাজ হিসেবে লিখে রেখেছি অনুধাবন প্রশ্ন। অনুধাবন প্রশ্ন মানে এর মান হচ্ছে 2। তাহলে 2 তোমাদের মনে রাখতে হবে। এই 2 এর মধ্যে জ্ঞান হচ্ছে 1 এবং ওই জ্ঞানের ব্যাখ্যা হচ্ছে আরেক নম্বর। জ্ঞানের জন্য 1 নম্বর এবং ব্যাখ্যার জন্য হবে আরো 1 নম্বর। এই হচ্ছে 2 নম্বর। অর্থাৎ এক কথায় এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর এক কথায় উত্তর দিতে হবে। তারপর তুমি এক কথায় যে উত্তরটা দিয়েছো সেটার একটা ব্যাখ্যা দিতে হবে। বইটা ভালো করে পড়লে অবশ্যই আমার বিশ্বাস তোমরা এগুলো পারবে। চলো একটু দেখে নিই। আইসক্রিমওয়ালা আর্যকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করলো কেন? তাহলে এক কথায় আমার উত্তরটা কি হবে? আইসক্রিমওয়ালা স্কুল ফাঁকি দিতে নিষেধ করলো কেন? স্কুল ফাঁকি দেওয়ার ফল ভালো হয় না। স্কুল ফাঁকি দেওয়ার ফল ভালো হয় না, বা স্কুল ফাঁকি দিলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না। তুমি যে কোনো ভাবে লিখতে পারো যে স্কুল ফাঁকি দিলে জীবনে বড় হওয়া যায় না বলে আইসক্রিমওয়ালা আর্যকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করলো। তুমি এই লাইনটুকু, এই একটা সেন্টেন্স লিখলে তুমি 1 নম্বর পেয়ে যাবে। তাহলে আমরা ভিতরে তো বইয়ের মধ্যে জানবো যে কেন আইসক্রিমওয়ালা স্কুল ফাঁকি দিতে নিষেধ করেছে। তার সাথে আর্যর সাথে কথা হয়েছিল যে তুমি স্কুল ফাঁকি দিলে আমার মতো এরকম করে আইসক্রিম ফেরি করে তোমাকে চলতে হবে। এবার আসো, আর্জুন মা ছেলের অসুস্থতার কথা শুনে শুধু কাঁদেন কেন? ওই যে বলেছিলাম যে আর্জুন মা দেখে, জানে, বোঝে, কিন্তু শুধু কাঁদে। কেন কাঁদে? তাহলে আর্জুন এই যে অসুখ হয়েছে তার সারানোর জন্য বা তার সারানোর সক্ষমতা তার নেই বলে আর্জুন মা তার অসুস্থতার কথা শুনে শুধু কাঁদে। তাহলে আমরা কি লিখবো? আর্জুন মা আর্জুন অসুস্থতা সারানোর সক্ষমতা বা সারানোর মতো সামর্থ্য তার কাছে নেই বলে, বা সারানোর মতো অর্থ তার কাছে নেই বলে আর্জুন অসুস্থতার কথা শুনে মা শুধু কাঁদেন। আর্জুন আমবাগানে বসে বসে কি করছে? আর্জুন আমবাগানে বিষণ্ণ মনে বসে বসে স্কুলে যাওয়ার কথা ভাবছে। সে যে কোনো মূল্যে সে স্কুলে যেতে চায়। আর্য আমবাগানে বসে আছে কেন? তার পা অবশ, তার পা দুর্বল হয়ে যাচ্ছে, সে স্কুলে যেতে পারছে না, স্যারদের সাথে কথা বলতে পারছে না, টিফিনের সময় সে তার বন্ধু বান্ধবদের সাথে খেলা করতে পারবে না। বিষণ্ণ মনে স্কুলে যাওয়ার অপেক্ষায় বসে আছে। তারপর তুমি এখানে ব্যাখ্যা দিবে। সে এখানে আমবাগানে বসে সে শালিকের সাথে কথা বলে, ময়না পাখির সাথে কথা বলে, মেঘকে সে স্কুলে নিয়ে আসতে বলে, আইসক্রিমওয়ালার সাথে সে স্কুলে যাওয়ার জন্য বলে। তো তুমি ব্যাখ্যাগুলো অবশ্যই আশা করি লিখতে পারো। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে কি বোঝায়? বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে বোঝায় সমাজে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা স্বাভাবিকভাবে চলতে পারে না, যাদের স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত কিছু সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন হয়, তারাই হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আমরা যেমন স্বাভাবিকভাবে হাঁটতে পারি, হাঁটার সময় হাঁটতে পারি, কথা বলার সময় কথা বলতে পারি, আমাদের বয়স অনুযায়ী যে বুদ্ধি থাকা দরকার, যে মেধা থাকা দরকার, সেটা যেমন আছে, কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা, তাদের এই জিনিসগুলো ঘাটতি রয়েছে।
তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে বোঝায় সমাজে বা মানুষের কাছে স্বাভাবিক চাহিদার চাইতে যাদের অতিরিক্ত চাহিদার প্রয়োজন হয় বা সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয়। তো আমি বিশ্বাস করি তোমরা বইটি ভালোভাবে পড়লে তোমরা এই বাড়ির কাজগুলো করতে পারবে। আর এগুলো করে তোমরা একটি খাতায়, যে খাতায় সমাধান করবে সেখানে তোমরা নাম, শ্রেণী, শাখা, রুল অবশ্যই লিখবে। বিগত সময়ে আমরা যে প্রথম ক্লাসটি নিয়েছি রোকেয়া সাখাওয়াত হোসেন, সেখানে তোমরা SW জমা দিয়েছো, এর জন্য তোমাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু অনেকেই তোমরা এই খাতার উপরে নাম, শ্রেণী, শাখা লিখোনি, যার ফলে আমরা কিন্তু তোমাদেরকে চিহ্নিত করতে পারিনি আসলে কার খাতা কোনটা। অনেক সময় মেসেজ আসে এক জায়গায় কিন্তু পেজটা, উত্তরপত্রটা আরেক জায়গায় চলে যায়। তো যারা এর আগে কাজটি করনি তোমরা অবশ্যই আবার আমাকে রিপ্লাই দিবে এবং এই কাজটি করে অবশ্যই তোমরা 2 দিনের মধ্যে সমাধান খাতার উপরে নাম, শ্রেণী, শাখা, রুল দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবে। আমরা কিন্তু তোমাদের লিখে রাখছি কোন তারিখে আমাদের ক্লাস যাচ্ছে, কোন তারিখে কে কে SW জমা দিচ্ছে, কে কে জমা দিচ্ছে না। অবশ্যই এগুলোর উপরে বার্ষিক পরীক্ষায় মার্কিং হবে এবং তোমাদের জন্য এটি অনেক সাহায্য, এই বিষয়টি অনেক সাহায্য করবে। তো আশা করি তোমরা এই কাজটি অবশ্যই করবে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী একটি অধ্যায় নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।